আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসলামকে বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম ঘোষণা করল ইউনেস্কো। ক্ষুব্ধ বিএনপির তৃণমূল, নেই সঠিক নির্দেশনা। ঐক্যের ডাক ফখরুলের। ৩৫ চাই আন্দোলনে ডাকসু ভিপি নূরের সমর্থন। আইপিএলে মুসলিম ক্রিকেটারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। আলহামদুলিল্লাহ, টুইটারে চলছে নারীদের হিজাব ট্রেন্ড। বিস্তারিত প্রতিবেদনে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ইসলামকে বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম ঘোষণা করল ইউনেস্কো। ইসলামকে বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম বলে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন ইউনেস্কো। গত ৭ জুলাই এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করে ইউনেস্কো। এর আগে ইউনেস্কো ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে বিশ্বের সবগুলো ধর্ম নিয়ে গবেষণা চালায়। ওই গবেষণার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম কোনটি তা খতিয়ে বের করা। এক সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের তুলনামূলক গবেষণা বিভাগের প্রধান রবার্ট ম্যাকগি বলেন, ৬ মাসব্যাপী গভীর গবেষণা ও বিশ্লেষণের পর আমরা এই উপসংহারে উপনীত হয়েছি যে ইসলামই বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম। সংবাদ সম্মেলনে ইউনেস্কোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি ঢাকা ও বাগদাদের সন্ত্রাসী হামলাসহ ইসলামের নামে চালানো সন্ত্রাসী হামলাগুলোর সঙ্গে ইসলাম ধর্মের কোনো যোগ নেই বলেও মন্তব্য করেছেন ইউনেস্কো কর্মকর্তারা। তারা বলেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, ইসলামের অর্থ শান্তি। এদিকে বিশ্বের বড় বড় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ইউনেস্কোর এই সনদ ও ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা অন্যান্য ধর্মগুলোকে ইসলামের কাছ থেকে শান্তির শিক্ষা গ্রহণ করতে বলেছেন, আর কি করে অহিংস ও অপরের প্রতি সহনশীল থাকা যায় সে চেষ্টাও করতে বলেছেন। এদিকে অনেক ইসলামী পণ্ডিতের মতে ইসলাম আগে থেকে শান্তির ধর্ম এবং বিশ্বসেরা ও সর্বশেষ ধর্ম হিসেবে পরিচিত ছিল। সুতরাং ইউনেস্কোর এই ঘোষণার কোনো দরকার ছিল না, এতে বরং বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক বাড়বে। এদিকে ক্ষুব্ধ বিএনপির তৃণমূল, নেই সঠিক নির্দেশনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ৩ মাস পরও মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার কার্যকর কোনো উদ্যোগ নেই বিএনপিতে। ওই নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীকে উজ্জীবিত করতে কোনো রকম গাইডলাইন বা দিক নির্দেশনা এবং মনিটরিং নেই। ফলে হতাশ হয়ে পড়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। একই সঙ্গে কেন্দ্রের উপরও ক্ষুব্ধ তারা। অচিরেই নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে তাদের সক্রিয় করা না গেলে সাংগঠনিকভাবে বড় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন দলটির অনেকেই। দলীয় বিভিন্ন সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনের ফল বিপর্যয়ের পর মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে বিএনপির প্রাণ বলে খ্যাত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। দলটির বিভিন্ন সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে বিএনপির প্রাণ বলে খ্যাত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। মামলা, হামলা ও গ্রেফতার আতঙ্কে অনেকটাই দিশেহারা তারা। এমনকি তৃণমূলের একটি অংশ রাজনীতি থেকেও দূরে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। বাকিরাও আগের মতো সক্রিয় নয়। নির্বাচন পরবর্তী দলীয় কর্মসূচিগুলোতেও কমেছে নেতাকর্মীদের উপস্থিতি। এই স্থবিরতা কাটাতে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি দলটির হাইকমান্ড। কয়েক দফা বৈঠক হলেও কোনো পরিকল্পনা চূড়ান্ত করতে পারেননি তারা। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, সঠিক পরিকল্পনা তো নেই, বরং প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ কেন্দ্রের কার্যক্রম। দলীয় কর্মকাণ্ড না থাকলেও কেন্দ্রীয় নেতারা ব্যস্ত নিজেদের সুযোগ সুবিধা আদায়ে। নিজের পদ পেতে এবং অনুসারীদের পদ পাইয়ে দিতেই বেশি তৎপর তারা। কেন্দ্রীয় নেতাদের অনেকেই টক শো আর নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেকটা আয়েশিভাবে সময় পার করছেন। দল ক্ষমতায় থাকাকালে যারা মন্ত্রী, এমপি হয়ে নিজেদের আখের গুছিয়েছেন, তাদের অনেকেই এখন দল ও তৃণমূল থেকে নিরাপদ দূরত্বে থাকছেন। তৃণমূল নেতাকর্মীদের উপর ঝড় বয়ে গেলেও কেন্দ্রীয় নেতাদের সেদিকে নজর নেই। ফলে দিন দিন বাড়ছে হতাশা ও ক্ষোভ। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ব্যাপারে তৃণমূল নেতাদের মতামত নিচ্ছেন। তিনি আরও বলেন, তৃণমূলের মতামত এবং তাদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয়ভাবে গঠিত কয়েকটি টিম বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে। তাদের অভাব অভিযোগ জানার পাশাপাশি যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। মামলাসহ সার্বিক বিষয় দেখভালের জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান আমাদেরকে বলেন, নির্বাচনের পর তৃণমূলকে চাঙ্গা করতে সঠিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল, তা হয়নি। ফলে তাদের মধ্যে এক ধরনের হতাশা ভর করা স্বাভাবিক। তিনি বলেন, এই মুহূর্তে তৃণমূলের দিকে নজর দেওয়া উচিত। তাদের পাশে দাঁড়িয়ে প্রত্যাশা ও সাহস যোগানো প্রয়োজন। আগামীতে করণীয় সম্পর্কে তাদের একটা গাইডলাইন দিতে হবে, যার উপর ভিত্তি করে তারা আগামীতে আন্দোলন সংগ্রাম সহ সার্বিক কর্মকাণ্ডে গতি আনবে। তবে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানান, বিভিন্ন কারণে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় অনেক নেতাকর্মী, এখনই তাদের সক্রিয় করা যাচ্ছে না। তবে সর্বস্তরে দল পুনর্গঠন করে আবারও তাদের সক্রিয় করার চেষ্টা রয়েছে। বিএনপিকে এখন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রাজনীতি করতে হচ্ছে, তাই যখন যা ইচ্ছে তা করা যাচ্ছে না। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকায় তাদের নির্দেশনা নিয়ে সময়োপযোগী পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। ফলে ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্তে একটু ধীরে চলো নীতি নিতে হচ্ছে। এদিকে দলটির গঠনতন্ত্র অনুসারে 3 বছর পর জাতীয় কাউন্সিল হওয়ার বাধ্যবাধকতা থাকলেও এই বছর সঠিক সময়ে তা করতে পারেনি। 19 মার্চে কাউন্সিলের মেয়াদ শেষ হয়। নির্দিষ্ট সময়ে কাউন্সিল কেন করা সম্ভব হয়নি, এই ব্যাপারে তৃণমূলে কোনো বার্তা পাঠানো হয় নাই। এজন্য তৃণমূল নেতারাও চরম ক্ষুব্ধ। তবে বিএনপির বিভিন্ন সূত্র জানায়, সংসদ নির্বাচনের পর দলটির ভেঙে পড়া সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনও শুরু হয়নি। অঙ্গ সংগঠনগুলো যেভাবে পুনর্গঠন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। বিপর্যস্ত নেতাকর্মীদের আশ্বস্ত করার মতো কোনো কার্যক্রমই শুরু করেনি দলটি। নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর ঘোষণা কাগজ কলমেই সীমাবদ্ধ। সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা হাজার হাজার মামলা পরিচালনার জন্য 10টি বিভাগীয় কমিটি গঠন করা হলেও তাদের কার্যক্রম এখনও দৃশ্যমান হয়নি। অনেক জেলা নেতাকর্মীদের কারাগার থেকে মুক্ত করতে নেই কোনো সাংগঠনিক তৎপরতা। কারাগারে থাকা নেতাকর্মীদের পরিবারের মানবেতর জীবন ও অসহায়ত্বের কারণে অনেক কর্মী রাজনীতির ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়েছেন। অনিশ্চিত জীবন নিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এসব বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন আমাদেরকে বলেন, নির্বাচনের পর এখন পর্যন্ত কেন্দ্রে কোনো গাইডলাইন আমরা পাইনি। কেন্দ্রীয়ভাবেও কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। এতে করে নেতাকর্মীরাও কিছুটা হতাশ। দল পরিচালনা সহ আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য পুনর্গঠন জরুরি। এটি কিভাবে করা সম্ভব তা নিয়ে তৃণমূলের মতামত নেওয়া উচিত কেন্দ্রের। সেই মতামতে প্রতিফলন ঘটলে দল সুসংগঠিত হবে। অপরদিকে ঐক্যের ডাক ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30শে ডিসেম্বর আগের দিন মধ্যরাতের নজিরবিহীন নির্বাচনের পর সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে। দেশবাসী ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির এই মুহূর্তে গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আর এজন্যই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিপুল জনসমর্থিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও অপহত গণতন্ত্র পুনরুদ্ধার করতে সাহসী সংগ্রামে অবতীর্ণ হতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মির্জা ফখরুল দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বলেন, বিশাল রক্তস্নাত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে মহিমান্বিত আমাদের এই স্বাধীনতা। কথা ছিল একটি পতাকা পেলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু দেশের মানুষ সেই সুখ আর শান্তি পায়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন সেটিও আজকে বিনষ্ট করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপসারণ। তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন সেটিও আজকে বিনষ্ট করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু করা হয়েছে। কেউ যাতে মানুষের মৌলিক মানবিক অধিকার নিয়ে কথা না বলে, নাগরিক স্বাধীনতার জন্য আওয়াজ না তোলে, সেই জন্যই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী কেউ যাতে মানুষের মৌলিক মানবিক অধিকার নিয়ে কথা না বলে, নাগরিক স্বাধীনতার জন্য আওয়াজ না তোলে, সেই জন্যই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে।
গণতন্ত্রের মা বেগম জিয়াকে বন্দী করার অর্থই গণতন্ত্রকে বন্দী করে রাখা। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মির্জা ফখরুল দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এই তথ্য জানানো হয়। এদিকে ৩৫ চাই আন্দোলনে ডাকসু ভিপি নূরের সমর্থন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে গড়ে ওঠা ৩৫ চাই আন্দোলনে সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন। জানা যায়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস মিললেও বাস্তবতা ভিন্ন। তাই আন্দোলনরত চাকরি প্রার্থীদের দাবি আদায়ে শিগগিরই বড় কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। তখন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন সহ ৩ জনকে আটকও করে পুলিশ। এবার প্রায় মাসখানেক বিরতির পর ফের বড় কর্মসূচির ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বৈঠকে বসবেন তারা। আর এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর নৈতিক সমর্থন দিয়েছেন বলেও জানা গেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি কর্মসূচি ঘোষণার চেষ্টা করছি। আগামী শুক্রবার কলা ভবনে একটি বৈঠকের মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার দাবি, এবার মহৎ পরিসরে আন্দোলনে নামবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। তিনি আরও বলেন, ডাকসু ভিপি নুরুল হকের সাথে আমার কথা হয়েছে। তিনি এই আন্দোলনের সাথে নৈতিক সমর্থন জানিয়েছেন। আগামীতে বড় কর্মসূচি ঘোষণা করা হলে তাতে ডাকা হবে ভিপি নূরকে। প্রসঙ্গত, সংসদীয় কমিটির 5 বার চাকরির বয়স ৩৫ করার বিষয়টি সমর্থন করে সুপারিশ করেছে, তারপরও তা বাস্তবায়ন করা হয়নি। অপরদিকে আইপিএলে মুসলিম ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা। এবারের আইপিএলে বিশেষ সুবিধা পাচ্ছেন মুসলিম ক্রিকেটাররা। এই আসরে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির স্পন্সর হয়েছে বিভিন্ন মদের কোম্পানি। তবে মুসলিম খেলোয়াড়রা চাইলে মদের ব্র্যান্ডের লোগো সম্বলিত জার্সি না পরে খেলতে পারবেন। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমাদের দলে এই সুবিধা পাচ্ছেন 2 মুসলিম ক্রিকেটার। অলরাউন্ডার মঈন আলী ও পেসার মোহাম্মদ সিরাজকে এই সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি জানান, মুসলিম ক্রিকেটাররা সাধারণত মদ ও তামাক প্রচার বিরোধী। আমাদের দলের হয়ে মঈন আলী ও মোহাম্মদ সিরাজ খেলছেন। মদের লোগো না পরে খেলার জন্য তারা আমাদের কাছে অনুরোধ করেছিল। তাদের বিশ্বাসের কথা মাথায় রেখে আমরা ওদের অনুরোধ গ্রহণ করেছি। ধর্মীয় সংবেদনশীলতা সম্পর্কে আমরা খুবই সচেতন। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথ বলেছেন, আমরা এখনও কোনো মুসলিম ক্রিকেটারের কাছ থেকে এরকম কোনো অনুরোধ পাইনি, তবে চাইলে এই সুবিধা তারা নিতে পারবেন। তিনি জানান, এই সিদ্ধান্ত মুসলিম খেলোয়াড়দের উপর ছেড়ে দিয়েছি। তারা চাইলে মদের ব্র্যান্ডের লোগো সম্বলিত জার্সি না পরেও খেলতে পারবেন। এদিকে এবারের আইপিএলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ক্রিকেটার রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কিংস 11 পাঞ্জাবে। হায়দ্রাবাদে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী আফগানিস্তানের, সাকিব আল হাসান বাংলাদেশের, খলিল আহমেদ, শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান ভারতের। আর পাঞ্জাবে আছেন মোহাম্মদ শামি ও সরফরাজ খান ভারত, মুজিবুর রহমান আফগানিস্তান। এদিকে আলহামদুলিল্লাহ টুইটারে চলছে নারীদের হিজাব ট্রেন্ড। গত 15 মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় বন্দুক হামলায় অর্ধশত মুসল্লি নিহত হয়। তারপর থেকে শুরু হয়েছে বিশ্বব্যাপী মুসলিম ভ্রাতৃত্ববোধ ও সমবেদনার স্রোত। তার ঠিক এক সপ্তাহ পরে শুক্রবার জুমার নামাজের সময় দেশটির বিভিন্ন অঞ্চলের অমুসলিম নারীরা সেই মসজিদে হাজির হয় মাথায় স্কার্ফ পরে। মুসলিম নারীদের প্রতি সংহতি জানিয়ে সেই হিজাব পরার ছবি এখনও সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট করা হচ্ছে। দেশটির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকেরা হিজাব পরে হাজির হন সংবাদে। তাছাড়া বিভিন্ন নারী সাংবাদিককে দেখা যায় হিজাব পরিধান করে সংবাদ সংগ্রহের কাজ করছেন। এমনকি পুলিশের নারী সদস্যরাও হিজাব পরে তাদের দায়িত্ব পালন করছেন। শান্ত ছবির মতো নিউজিল্যান্ডে ভয়াবহ সেই বন্দুক হামলার পর শোকের মাতম চলছে পুরো দেশে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অমুসলিম নারীরা হিজাব পরিহিত ছবি পোস্ট করছেন।
হেড স্কার্ফ ফর হারমোনি নামে হ্যাশট্যাগ দিয়ে। মসজিদের হামলার পর থেকেই দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানো কালো হিজাব পরে সবার প্রশংসা কুড়িয়েছেন। তারপর থেকেই সমব্যাধী নিউজিল্যান্ডের নারীরা যেন হিজাব পরে সংহতি জানানোর নজির স্থাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত ছবি পোস্ট করে এক অমুসলিম নারী লিখেছেন, হিজাব পরিধান করে আমরা মুসলিম নারীদের সমর্থন ও সংহতি জানানোর চেষ্টা করছি, কেননা প্রতিদিন অসংখ্য মুসলিম নারী তাদের বিশ্বাস থেকে হিজাব পরিধান করলেও তাদেরকে নানা রকম লাঞ্ছনার শিকার হতে হয়। দেশটির নারী হেয়ার স্টাইলিস্ট গিমা স্কাই বলেন, বর্তমান অবস্থাতে আমাদের সেলুনে হিজাব পরার এই হ্যাশট্যাগ সংহতিতে অংশ নিয়েছে। আমরা ক্রাইস্টচার্চবাসী গত সপ্তাহে মসজিদে যে নারকীয় হত্যার ঘটনা ঘটে তা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। যদি কেউ এই সংহতিতে অংশ নিতে চায় তাহলে আমরা বিনামূল্যে হিজাব দিচ্ছি, অনেকেও নিচ্ছেনও। মুসলিম নারীদের এই ভয়ের কথা শুনে তাদের সংহতি জানানোর কথা ভাবেন অকল্যান্ডের চিকিৎসক থায়া অ্যাশম্যান। তিনি ভাবেন, এই সময় নিউজিল্যান্ডের সব নারীর উচিত ভীত মুসলিম নারীদের সঙ্গে সংহতি প্রকাশ করা। তাই পরিচিত অন্য নারীদের হিজাব পরে মসজিদের সংহতি জানানোর আহ্বান জানান তিনি। মুসলিম নারীদের প্রতি সংহতি জানানো ওই অমুসলিম নারী বলেন, আমি আপনাদের বলতে চাই, আমরা আপনাদের সঙ্গেই আছি। আমরা চাই আপনারা যেন বাড়ির বাইরেও নিজেকে নিরাপদ মনে করেন। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের প্রতি আমাদের সমর্থন ও শ্রদ্ধা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।